ইতিহাস ঘাঁটলে শাস্তির এমন সব ভয়ঙ্কর পদ্ধতির কথা জানা যায় যা আজ আমাদের পক্ষে কল্পনা করাও কঠিন। জীবন্ত শরীর ছিঁড়ে ফেলা থেকে শুরু করে স্রেফ গান শুনিয়ে অত্যাচার করা, মানুষের নিষ্ঠুরতার যেন কোনো শেষ নেই। তো আজ আমরা ঠিক এই বিষয়টা নিয়েই কথা বলবো। তাহলে প্রশ্নটা হলো, শাস্তির আসল উদ্দেশ্যটা কি? এটা কি শুধুই ন্যায় বিচার, নাকি অপরাধ ঠেকানোর একটা উপায়, অথবা এর পেছনে কি আরও গভীর, আরও অন্ধকার কিছু লুকিয়ে আছে? আমরা শুধু শাস্তির একটা তালিকা দেখব না, বরং এই নিষ্ঠুরতার পেছনের মনস্তত্ত্বটা বোঝার চেষ্টা করব। তো আমাদের প্রথম পর্ব হল প্রকাশ্য প্রদর্শনী হিসেবে শাস্তি। মানে ব্যাপারটা শুধু কাউকে কষ্ট দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। আসল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের মনে ভয় ঢুকিয়ে দেওয়া আর তাদের নিয়ন্ত্রণে রাখা। এখানকার মূল কনসেপ্টটা হল প্রতিরোধ বা ডিটারেন্স। মানেটা কি? সোজা কথায়, একজনকে এমন শাস্তি দাও যা দেখে বাকি 10 জন ভয় পায়। প্রকাশ্য লজ্জা আর অপমানকে একটা শক্তিশালী অস্ত্র হিসেবে ব্যবহার করা হতো, যাতে মানুষ আইন ভাঙার কথা ভাবতেও ভয় পায়। এখন দুটো ভয়ঙ্কর যন্ত্রের কথা ভাবা যাক, যেগুলোর উদ্দেশ্য ছিল প্রকাশ্য অপমান। একদিকে পিলোরি, যা ছোটখাটো অপরাধীদের জন্য ব্যবহার হতো, আর অন্যদিকে স্কোল্ডস ব্রাইডল, যেটা বিশেষভাবে বানানো হয়েছিল শুধু নারীদের জন্য, তাদের কথা বলা বা মত প্রকাশকে শাস্তি দিতে। এটা থেকে তৎকালীন সমাজের মানসিকতা কতটা ভয়াবহ ছিল তা বেশ ভালোভাবে বোঝা যায়। এই উদাহরণগুলো থেকে একটা জিনিস কিন্তু পরিষ্কার: শারীরিক কষ্টের পাশাপাশি শাস্তির প্রকাশ্য প্রদর্শনটাও ছিল সমান গুরুত্বপূর্ণ। আসল খেলাটা ছিল সাইকোলজিক্যাল। অপরাধীকে তো কষ্ট দেওয়া হচ্ছেই, কিন্তু তার চেয়েও বড় উদ্দেশ্য ছিল দর্শকদের মনে একটা স্থায়ী ভয় ঢুকিয়ে দেওয়া। তো ওটা গেল প্রকাশ্য শাস্তির কথা। এবার আসা যাক আরেকটা দিকে, জিজ্ঞাসাবাদের শিল্প। এখানে কিন্তু উদ্দেশ্য মেরে ফেলা না, উদ্দেশ্য হল অসংখ্য যন্ত্রণা দিয়ে মুখ খোলানো, তথ্য বা স্বীকারোক্তি আদায় করা। ইতিহাসের অন্যতম কুখ্যাত নির্যাতন যন্ত্র দি র্যাক, এর কাজ করার পদ্ধতিটা ছিল ভয়ঙ্কর রকমের সহজ কিন্তু কার্যকর। ভাবুন একবার, কাউকে একটা কাঠের ফ্রেমে বেঁধে ধীরে ধীরে তার শরীরের জয়েন্টগুলো ছিঁড়ে ফেলা হচ্ছে। প্রতিটি মোচড় মন আর শরীর দুটোকেই ভেঙে চুরমার করে দিত, যতক্ষণ না সে স্বীকারোক্তি দিতে বাধ্য হয়। আর এখানেই অত্যাচারের সবচেয়ে বড় সমস্যাটা লুকিয়ে আছে। যখন যন্ত্রণা সহ্যের বাইরে চলে যায়, তখন মানুষ আর সত্যি মিথ্যার ধার ধারে না। সে শুধু সেটাই বলে যা শুনলে অত্যাচার থামবে বলে তার মনে হয়। ফলে স্বীকারোক্তি হয়তো পাওয়া যায়, কিন্তু সত্যিটা প্রায়ই হারিয়ে যায়। এবার আরও দুটি যন্ত্র দেখা যাক। একটার ফোকাস ছিল ছোট কিন্তু তীব্র যন্ত্রণার ওপর, যেমন থামস্ক্রু। আরেকটা ছিল আরও ভয়াবহ, ধীর, অপমানজনক আর আক্রমণাত্মক, যেমন জুডাস ক্র্যাডল। কিন্তু দুটোরই লক্ষ্য ছিল একটাই: মানুষের সহ্য করার ক্ষমতাকে একেবারে ভেঙে দেওয়া। আচ্ছা, জিজ্ঞাসাবাদ তো গেল, এবার আসি মৃত্যুদণ্ডের দুনিয়ায়। মজার ব্যাপার হলো, এখানেও দুটো ভাগ আছে। একদল চাইতো দ্রুত, পরিষ্কার মৃত্যু, আরেক দল চাইতো যন্ত্রণাকে শিল্পের পর্যায়ে নিয়ে যেতে, যতটা সম্ভব দীর্ঘায়িত করতে। শুনতে অদ্ভুত লাগলেও গিলোটিনকে একসময় একটা মানবিক যন্ত্র হিসেবে দেখা হতো। কারণ এটা ছিল খুব দ্রুত আর কার্যকর। একই রকম যুক্তি ছিল কামান থেকে উড়িয়ে দেওয়ার ক্ষেত্রেও। পদ্ধতিটা ভয়ঙ্কর, কিন্তু এক মুহূর্তে সব শেষ। কিন্তু আরেক দিকে ছিল সম্পূর্ণ ভিন্ন চিত্র। এই যেমন ব্রেকিং হুইল বা লিংচি। এখানে মৃত্যুটা ছিল শেষের ঘটনা। আসল উদ্দেশ্য ছিল যন্ত্রণাটাকে যতটা সম্ভব লম্বা করা, একটা নাটকীয় আর কষ্টদায়ক প্রদর্শনী তৈরি করা। আর যদি বীভৎসতার কথা বলতেই হয়, তাহলে স্ক্যাফিজমের নাম আসবেই। ভাবুন, একটা মানুষকে দুটো নৌকার মধ্যে আটকে জোর করে দুধ আর মধু খাইয়ে তার নিজের বর্জ্য আর পোকামাকড়ের মধ্যে দিনের পর দিন ফেলে রাখা হচ্ছে। এটা ছিল শারীরিক আর মানসিক দুই দিক থেকেই চূড়ান্ত অবমাননাকর। 17 দিন ভাবা যায়? কথিত আছে একজন শিকারকে এইভাবে প্রায় 2.5 সপ্তাহ ধরে বাঁচিয়ে রাখা হয়েছিল। যদি ওটাকে বেঁচে থাকা বলা যায় আর কি। এটা মৃত্যু ছিল না, এটা ছিল জীবন্ত পচন। ইতিহাসের পাতা থেকে এবার চলুন আধুনিক সময়ে আসা যাক। এখানে খেলার নিয়মটা একটু বদলে গেছে। এখনকার যন্ত্রণা আর চোখে দেখা যায় না, এর ক্ষতগুলো অদৃশ্য, কারণ এটা মনের যন্ত্রণা। বিংশ আর একবিংশ শতাব্দীতে এসে প্রকাশ্য শারীরিক অত্যাচারের জায়গা নিয়েছে গোপন মানসিক অত্যাচার। কারণটা সহজ, বাইরে থেকে কোনো প্রমাণ থাকে না, কিন্তু ভেতরটা ভেঙে চুরমার হয়ে যায়।
এটাকে বলা যেতে পারে এক ধরনের সেন্সরি ওয়ারফেয়ার। একদিকে আছে হোয়াইট টর্চার, যেখানে আপনার সব ইন্দ্রিয়কে অকেজো করে দেওয়া হয়, কোনো শব্দ নেই, কোনো রং নেই, কিচ্ছু নেই। আবার ঠিক তার উল্টোটাও আছে, যেমন দ্য ডিস্কো, যেখানে আপনাকে 24 ঘন্টা কান ফাটানো গান শোনানো হবে। ফলাফল কিন্তু একই, মানসিক ভারসাম্য নষ্ট করে দেওয়া। আর আধুনিক যুগের সবচেয়ে বড় অস্ত্রটা কি? ভয়। নকল মৃত্যুদণ্ড বা মক এক্সিকিউশনের কথাই ধরুন। আপনাকে প্রতি মুহূর্তে মনে করানো হবে এই বুঝি সব শেষ, অথবা ওয়াটারবোর্ডিং, যেটা আসলে ডুবে যাওয়ার অনুভূতি তৈরি করে। এগুলোর লক্ষ্য শরীর নয়, লক্ষ্য হল মানুষের মনের সবচেয়ে গভীর ভয়কে ব্যবহার করা। তো এত সব ভয়াবহতার কথা শোনার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? এই যে নিষ্ঠুরতার ইতিহাস, এখান থেকে আমরা ঠিক কি শিখতে পারি? এই টাইমলাইনটা দেখলে একটা জিনিস খুব পরিষ্কার হয়ে যায়। সময় বদলেছে, সাম্রাজ্য বদলেছে, প্রযুক্তি বদলেছে, কিন্তু রাষ্ট্রীয় নিষ্ঠুরতা বদলায়নি। প্রাচীন রোম থেকে আজকের দিন পর্যন্ত এটা একটা ধ্রুবক হিসেবে রয়ে গেছে। আর এটাই হয়তো আমাদের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। শাস্তির পদ্ধতি হয়তো বিকশিত হয়েছে, গিলোটিনের জায়গা হয়তো ওয়াটারবোর্ডিং নিয়েছে, কিন্তু এর পেছনের উদ্দেশ্যগুলো, মানে নিয়ন্ত্রণ, ভয় দেখানো আর প্রতিশোধ, সেগুলো কিন্তু প্রায় একই রকম রয়ে গেছে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আমরা তো খুব সহজেই অতীতের দিকে আঙুল তুলে বলি ওরা বর্বর ছিল, কিন্তু একটু ভেবে দেখুন তো, আজ থেকে 100 বছর পর আমাদের আজকের বিচার ব্যবস্থা নিয়ে ভবিষ্যৎ প্রজন্ম কী বলবে? আমাদের সময় ন্যায় বিচার তাদের কাছে কেমন মনে হবে?